72 ঘন্টা পেরিয়ে গেছে, আমরা কিন্তু তাদেরকে শনাক্ত করতে পারিনি। এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, সিসিটিভি ক্যামেরা আছে, সরকারের বিভিন্ন সংস্থা আছে, আমরা এটা পারিনি। এই ব্যর্থতার দায় কিন্তু সরকারকে নিতে হবে। আপনি যে কথাটা বলেছেন যে নির্বাচন, পেট্রোল বোমা বা জনগণের উপর আক্রমণ, বাসে আগুন, এগুলোর জন্য আপনি বলছেন যে সরকার দায়ী। আমরা এটার জন্য সরকার দায়ী। এই মর্মান্তিক যারা আন্দোলন করছেন তাদের কোনো দায় নেই না। আন্দোলনের ব্যাপারে তো আন্দোলন করতে গিয়ে কি আমাদের নেতা নেত্রী কেউ বলেছেন যে পেট্রোল বোমা মারতে হবে? পেট্রোল বোমা যারা মারে তারা তো রাজনৈতিক কর্মী না, তারা দুষ্কৃতিকারী। আমরা তো সবসময় দুষ্কৃতিকারীদেরকে আইনের আশ্রয় নেওয়া হোক, এটা আমরা দৃঢ়ভাবে চাইবো। আপনার কাছে এই যে একই প্রশ্ন যেটা করলাম, প্রশ্নটা তো রিপিট করার কিছু নেই, দুইজনকে যে প্রশ্নগুলো করলেন এর প্রেক্ষিতে আপনার বক্তব্য কি? এখানে সরকারের দায় আছে কিনা? যে সমস্যার সমাধান করছে না, গোড়ায় সমস্যার সমাধান সরকার করছে না, সেই কারণে তার অনুষঙ্গ হিসেবে এই প্রসঙ্গগুলো আসছে। আপনাকে ধন্যবাদ। যে মূলত যার চোখ আছে তাকে তো আর অন্ধ বলা যাবে না। তো এখানে সাদাত হোসেন সেলিম ভাই এবং আমাদের তাজ ভাই যে কথা বলেছেন, আমি আসলে অবাক হই যে একজন শিক্ষিত, মার্জিত এবং বিনয়ী এবং রাজনৈতিক নেতা কর্মী, ওনারা এইসব কথা বলেন কিভাবে? আমি আশ্চর্য হই। আমার তো মনে হয় আপনি আরো বেশি আশ্চর্য হওয়ার কথা যে আমাদের মতো মানুষগুলো আমরা কিভাবে টিভির পর্দায় এইভাবে কথা বলি। মানুষ হত্যা করবে, সরকার দায়ী। কই, মানুষ তো এতদিন হত্যা হয়নি। সরকার তো 1 বছর সুন্দরভাবে পরিচালিত হচ্ছিল। এইভাবে তো কোনো পেট্রোল বোমা কেউ মারেনি। পেট্রোল বোমা বানানোর এবং মারার সুযোগ করে দিচ্ছেন কারা? গাড়িতে পুড়িয়ে মানুষ হত্যা করার দায়িত্ব সরকার নিবে, কিন্তু যারা পড়লেন তারা কারা? যারা পোড়ালেন তারা আসলে কারা? তারা হলেন যারা আন্দোলন সংগ্রামের কথা বলে অরাজকতা সৃষ্টি করতে চায়, সংকট উত্তরণ করতে চায় এবং দেশটাকে আজকে জঙ্গিবাদের শাসন কায়েম করার লক্ষ্যে যারা নতুন স্বপ্ন দেখেন তারা হলেন। একটা প্রশ্ন আপনার কাছে আমার, যে আন্দোলন সংগ্রামের কথা যেটা বলছেন, এ যাবৎকালে বিশেষ করে 5 জানুয়ারি নির্বাচনের পরের থেকে আপনাদের পক্ষ থেকে অনেকে প্রকাশ্যে বলেছে যে বিএনপি আন্দোলন করতে পারবে না, তাদের আন্দোলন করার যোগ্যতা নাই, ক্ষমতা নাই, শক্তি নাই। এটা কি আন্দোলন? আমি তো আজও বলি যে বিএনপি আন্দোলন করার কোনো সুযোগ নেই। বাংলাদেশে কোন আন্দোলন আসলে সহিংসতা ছাড়া হয়েছে? সব আন্দোলনেই তো সহিংসতা। আমি বলি লক্ষ লক্ষ লোক রাস্তায় যখন নেমে আসে নৈতিক দাবি, সেটা তো অনেক সহিংসতার পরে গিয়ে নেমে আসে, সেটাকে আমি আন্দোলন মনে করি। কিন্তু গতিহীন, ঘরে বন্দি, রাস্তায় আগুন, মানুষ হত্যা, এটা আন্দোলনের কোনো শর্ত নয়। এবং এই ধরনের আন্দোলন আমরা এরশাদ বিরোধী আন্দোলনে মাঠে ছিলেন, 96 এর তত্ত্বাবধায়ক সরকার বিরোধী আন্দোলনে মাঠে ছিলেন। অবশ্যই ছিলাম। পুলিশের মার খেয়েছেন, গ্রেফতার হয়েছেন, সবই হয়েছেন, কিন্তু সেই সমস্ত আন্দোলনে কি সহিংসতা ছিল না? না, আমি তো বলবো না যে গাড়ি পোড়ানো হয়েছে, হরতাল হয়েছে, ভাঙচুর হয়েছে, মানুষ মারা গেছে। এরশাদ বিরোধী আন্দোলনে আপনি জানেন যে বিএনপি এবং আওয়ামী লীগ রাজপথে থেকে জনগণের নেতৃত্ব দিয়েছেন। আজকে বিএনপি কাদের নেতৃত্ব দিচ্ছেন? একটা দল, 20 দলের কথা বলেন, 20 জন নেতার নাম আপনি এখানে বসে, আমার মনে হয় আপনি একজন প্রথিতযশা সাংবাদিক, আপনি বলতে পারবেন না। আমি তো নাই, আমার জনগণ তো তাদের নামই জানেন না। তারা আবার যদি নেতৃত্বের কথা বলেন, জনগণের কথা বলেন, আমি একটু অবাক হই, আমি হতাশ হই। যে আজকে নির্বাচনের কথা বলেন, যে নির্বাচন চাই, যারা নির্বাচন চান আমি ওনাদেরকেই জিজ্ঞেস করতে চাই, নির্বাচন তো হয়ে গেল, কই আপনারা তো নির্বাচনে অংশগ্রহণ করলেন না। আপনার দাবির কাছে তো সরকার মাথা নত করে নির্বাচন দিবে না, জনগণের দাবির কাছে মাথা নত করবে। তাহলে আমার কথা হলো যে কাদের পক্ষে আন্দোলন করেন? জনগণের পক্ষে। ওনাদের জনগণ কোথায়? বিএনপি চেয়ারপারসনের কথা তার দলের খোদ কর্মীরাও শোনেন না। এবং শিক্ষিত ছাত্র দল তারা আজকে ওইদিকে কর্ণপাত। আমি আসবো জবনিকা কিভাবে হতে পারে, যে জায়গাটিতে আপনি কথা বলেন আসবো। আমি যদি একটু এবাদুর রহমান চৌধুরী আপনার কাছে আসি, যে আলোচনাগুলো হয়ে গেল যে আপনারা জনগণের কথা বলছেন কিন্তু আপনাদের সঙ্গে জনগণ নাই, আপনারা আন্দোলন করছেন না, সহিংসতা করছেন। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকে। প্রথম কথা হচ্ছে যে শিশুতোষ বিতর্কে যাওয়া মনে হয় একটি জাতীয় সংকটকে নিয়ে উচিত না। প্রথমে আমাদেরকে বলতে হবে যে বর্তমান চলমান যে বিষয় আপনারা নির্ধারণ করেছেন এটা জাতীয় সংকট কিনা।
এটা কি শুধু সরকারের সংকট, বিএনপির সংকট, জনগণের সংকট, না গোটা রাষ্ট্রের সংকট? যদি গোটা রাষ্ট্রের সংকট হয় তাহলে ধীর স্থিরভাবে বিবেককে স্বচ্ছ রেখে প্রথমে কারণ নির্ধারণ করতে হবে যে কি কারণে আজকের এই সংকট হলো। যে কোনো ক্ষমতাসীন দলকে ক্ষমতায় রেখে এই দেশে নিরপেক্ষ নির্বাচন সম্ভবপর নয়, এই কথাটি একটি জাতীয় ঐক্যমত্য হয়ে গেল। সেটা তো সব সময়ের জন্য নয়, না সব সময়ের জন্য সেটা একটা নির্দিষ্ট না, কয়েকটি আপনি নির্বাচনের দেখেন কথা সব বলা হয়। সময়ের জন্য কেন নয়? শাহাবুদ্দিন সাহেবের অধীনে নির্বাচন হলো। আমরা কিন্তু এই ইতিহাসগুলো জানি, না, আমরা এই জানা ইতিহাসে- ইতিহাসকে আজকে আপনারা ভুলে যাচ্ছি বলেই আজকে আমাদের আজকে কেন আজকে তো বেগম খালেদা জিয়া অথবা 20 দলীয় জোট বলে নাই যে আমাদেরকে ক্ষমতায় নাও, বলছে না কিছু। আমরা এই মুহূর্তে যে সংকটটা তৈরি হলো, আপনি নিশ্চয়ই লক্ষ্য রাখবেন যে গাজীপুরে একটা সমাবেশ হবে, ঘোষণা হয়েছে, হঠাৎ করে 144 ধারা দেওয়া হলো, একটি ছাত্র সংগঠন গিয়ে দখল করলো, পুলিশ গিয়ে মাঠ দখল করে বলল যে না আপনি মিটিং করতে পারবেন না, গেল। এরপরে 5ই জানুয়ারির তথাকথিত নির্বাচনের যারা না সাফল্যের দাবিদার, আমার কথাটা শেষ করি, আপনাকে একটা প্রশ্ন করতে না, প্রশ্ন করবেন, আমি শেষ মাঝখানেই আমি করি আপনাকে আপনার সুবিধার জন্য। বলেন যে মাঠ যে ছাত্র সংগঠন দখল করলো কেন? আমি আসি আপনার কাছে, তখন বলেন, তাহলে কথা পরিষ্কার হবে। বলেন। ঠুনকো কথা দিয়ে এখন আপনি 5ই জানুয়ারিতে একটা সমাবেশ হবে, সেই সমাবেশটা নিষিদ্ধ করলেন, বললেন যে না নাই। এর মধ্যে একজন নেতা আমাদের অসুস্থ, তাকে দেখার জন্য প্রস্তুতি নিলেন আমাদের নেত্রী, তাকে পুলিশ দিয়ে ঘেরাও করলেন, ঘরে তালা দিলেন, বালির ট্রাক আনলেন, ইটের ট্রাক আনলেন, সবকিছু আনলেন, তালা আমরা সবাই চোখে দেখতেছি, আপনিও নিজের চোখে তালা দেখতেছেন। সবকটাই আমরা জানি। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটিতে সরকার আপনাদের বাধা দিচ্ছে, সরকার আপনাদের সমাবেশ করতে দিচ্ছে না, রাজনীতি কর্মকাণ্ড করতে দিচ্ছে না, কিন্তু আপনারা আপনাদের আন্দোলনের কারণে সাধারণ জনমানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে কেন? দেখেন, এই যে সাধারণ জনমানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, এটা আমাদের দ্বারা হচ্ছে না, এটি সরকারের এজেন্ট দ্বারা। সরকার আমাদেরকে কালিমালিপ্ত করার জন্য এখানে তাহলে যেহেতু আপনাদের আন্দোলনের কারণে হচ্ছে, তাহলে আপনাদের দায় আছে না এটা প্রতিরোধ করার? প্রতিরোধ করার দায় তো প্রথম কার? আমাকে ঘর থেকে বের হতে দিচ্ছে না, আমি গিয়ে রাস্তায় প্রতিরোধ কেমনে করব? আমাকে আপনি, আমি আবার আসবো আপনার কাছে, আপনাকে ঘর হতে বের হতে দেন। আজকে আমার ভাই অত্যন্ত সুন্দর করে বলছেন যে আমাদের সঙ্গে জনগণ নাই। ভাই আমি নিবেদন করি, আপনারা আমরা এই দেশের আন্দোলনের সাথে জনগণ নেই না, জনগণ আছে কিনা 1 ঘন্টা সময়ের জন্য এই মুহূর্তে একটা অ্যানাউন্স করেন যে 1 ঘন্টার মধ্যে কেউ রাস্তায় গেলে কাউকে কেউ মারপিট করবে না। এই রাত 12টায় দেন, 1টায় দেন, 2টায় দেন। আমি আবার আসবো আপনার কাছে। নজরুল ইসলাম বাবু নিশ্চয়ই আপনার কাছে আপনার কথা শুনবো, তার আগে আমি একটু কথা শুনে আসি। জি, আমি একটু তাজা আপনার কাছে আসতে চাই। এই যে আলোচনাটি করছি, বলা হচ্ছে যে সংকটের মূল কোথায়। 5 জানুয়ারির নির্বাচনের আগে একটি কথা বলা হয়েছিল যেটি সাংবিধানিক বাধ্যবাধকতার নির্বাচন। এই নির্বাচন আন্দোলনের এক প্রেক্ষিতে যে এই নির্বাচনটি হয়ে যাক, পরবর্তীটি নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু নির্বাচনটি হয়ে যাবার পরে বিএনপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, নির্বাচনটি হয়ে যাবার পরে সরকার আর সেই অবস্থানে থাকলো না, আর পরের নির্বাচন নিয়ে আলোচনা হলো না। তার প্রেক্ষিতেই আন্দোলন, অর্থাৎ বলা হচ্ছে যে ওই অবস্থান থেকে সরে আসার প্রেক্ষিতেই আজকের এই ঘটনাগুলো ঘটছে। বা তার মধ্যে একটি কথা বলা হয়েছে যে বিএনপি আন্দোলন করতে পারবে না, ক্ষমতা নাই। কিন্তু আন্দোলন করতে গেলে তো সহিংসতা হয় না। এরশাদ বিরোধী আন্দোলন বা আপনাদের দল বিরোধী আন্দোলন, সচিবালয়ের দেয়াল ভেঙে ফেলা হয়েছে খাম্বা দিয়ে কুপিয়ে পিটিয়ে। যাই হোক, আপনার কি মনে হয় পুরো ঘটনাটি? দেখেন, আমি একটা জিনিস বলি, সরকার পরবর্তীতে সেই অবস্থান পরিবর্তন, সরকার কি বলেছে? বিএনপি বলতেছে যে 5 জানুয়ারির আগে আমরা আরেকটা নির্বাচন দিব, যেটা বিএনপি বলতেছে দিবে, সরকার দেওয়ার জন্য বলছে। এখন যেটা বিএনপি বলতেছে, সরকার যদি বলে থাকে, সরকারের তরফ থেকে তো সেটা বলা হচ্ছে না যে আমরা বলছি। আমি কিন্তু সরকারের পক্ষে এটা বলতে পারবো না, আমি এজ এ দল হিসেবে। আমার প্রশ্নটা আসলে সেটা নয়, প্রশ্নটা ছিল যে বলা হচ্ছে এই সংকটের মূলটা কোথায়। যে 5 জানুয়ারি নির্বাচনের আগে বলা হয়েছিল এটি সাংবিধানিক বাধ্যবাধকতার নির্বাচন, এই নির্বাচনটি হয়ে যাক, পরবর্তী নির্বাচন নিয়ে আমরা আলোচনা করব। বিএনপি চাচ্ছেন কি? 20 দল চাচ্ছেন নির্বাচন।
কেয়ারটেকার গভর্নমেন্টে আন্ডার নির্বাচন আর সম্ভব না, বিকজ এটা ইলিগেল, কোর্ট থেকে এটা করে দেওয়া হয়েছে। তাহলে এই সংকটের সমাধান কি? আমাদের এখন রাজনৈতিকভাবে সরকার এবং বিরোধী দল, যেটা আপনার 20 দল, ওনাদেরকে এই মানুষ মারামারির কাহিনী থেকে চলে আসে একটা উদ্যোগটা কাকে নিতে হবে? সমঝোতার উদ্যোগটা কাকে নিতে হবে? উদ্যোগ সরকারকে নিতে হলে সরকার কিভাবে নিবে সেটাকে আমি জানতে চাই। আপনি হরতাল দেওয়া আপনার রাইট আছে, ইউ হ্যাভ রাইট উইদাউট অব্লিগেশন, আপনার রাইট আছে, কিন্তু এটার সাথে অব্লিগেশনটাও কিন্তু আপনাকে জানতে হবে। আপনার অব্লিগেশন আছে হরতাল দেওয়া, কিন্তু আপনাকে গাড়ি পুড়িয়ে মারা, দিনমজুর বাইরে হয়েছে তাকে পেট্রোল বোমা মেরে দেওয়া, তার বাচ্চা হসপিটালে গেছে বাপকে দেখতে। এখানে জাতীয় পার্টি হিসেবে আপনাদের ভূমিকা কি? আমাদের ভূমিকা আমরা তো বলেছি, আমার নেতা স্টেটমেন্ট আপনারা কোথায়? আপনাদের তো আমরা দেখা যায় আমরা কেন আমাদের 5 তারিখের পরে আমার নেতা টেলিভিশনে পরের দিন আপনার প্রেস রিলিজ দিয়েছেন যে সংলাপ নির্বাচনের জন্য সহিংসতা পরিহার করে সর্বদলীয় একটা সংলাপের প্রয়োজন, আসুন আমরা সবাই মিলে সংলাপ করি। আমরা কেনই হিংস্র রাজনীতির দিকে যাচ্ছি? আমরা কখনো হিংস্র রাজনীতির পক্ষপাতিত্ব না, হরতালের পক্ষপাতিত্ব না, অবরোধের পক্ষপাতিত্ব না। আপনি এই অবরোধে 11 দিনে 22,000 কোটি টাকা জাতীয় রাজস্ব হয় বাংলাদেশের, আপনার আমার টাকা, আপনি ট্যাক্স দেন, আমি ট্যাক্স দিই, চলে গেছে। 1 মাস যদি চলে 66,000 কত কোটি টাকা ক্ষতি হবে? এই সমাধানে আসতে হবে। আমি একটু সাদত হোসেন সেলিম, আপনি যেটা বলেছেন সংকটটা কোত্থেকে, সংকটটা আসলে গত 5 জানুয়ারি যে নির্বাচনটা একতরফা নির্বাচন হয়েছে, ভাগাভাগি নির্বাচন হয়েছে। দেখুন বাংলাদেশের 42টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে 6টি দল এই ভাগাভাগি নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং 6টি দলের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে আছে। এর বাইরে প্রায় 36টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপির সাথে আছে 10টি নিবন্ধিত রাজনৈতিক দল, 26টি নিবন্ধিত রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। তাহলে নির্বাচনে একটা গলদ আছে যে শুধু বিএনপি বর্জন করেছে এটা নয়, 26টি নিবন্ধিত রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ এবং বিএনপি কারো জোটের সাথে নাই, তারা কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। 5 জানুয়ারি নির্বাচনের পূর্বে এক ধরনের কথা হয়েছে যে এটি একটা নিয়ম রক্ষার নির্বাচন, এই নির্বাচনটা পরবর্তীকালে আমরা আরেকটি নির্বাচন উদ্যোগ নেব। এটা অনেয়ারে কিন্তু আমরা অনেক নীতি নির্ধারকের মুখে শুনেছি, দেশি বিদেশি অনেকের মুখে শুনেছি, আমরা সেটা মেনে নিয়েছি, কারণ আমরা জানি যে একটি নির্বাচন তো হতেই হবে। একটা নির্বাচন হওয়ার পরে আমরা বলেছি পরবর্তীকালে নির্বাচনটা কিভাবে হবে, নির্বাচনকালীন সরকার নিয়ে আমরা আলোচনা করতে চাই। বেগম খালেদা জিয়া এই বছরের শুরুতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে 7 দফা আপনার একটা দাবি উপস্থাপন করেছেন। এই 7 দফা দাবির মধ্যে নির্বাচনকালীন সরকার, আমরা মনে করি যে আসলে বাংলাদেশের নির্বাচনকালীন সরকার মানে সরকার কি পদ্ধতি নির্বাচন হবে এটা ওয়ান ফর অল এটা একটা সেটেল হওয়া দরকার। একবার নির্বাচন হবে, তার 2 বছর পরে আবার একটা নির্বাচনকালীন সরকারের জন্য আন্দোলন করব। আমরা শুধু নির্বাচন নিয়ে আন্দোলন করতে থাকলে আমাদের চাকা শুধু পিছনের দিকে চলবে, আমরা সামনের দিকে আগাতে পারবো না। আমাদের দেশ সামনের দিকে আগাতে চাই, সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু রাজনৈতিক হানাহানির কারণে আমরা এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি। দেখুন আজকে আপনি যেটা বলছেন যে সহিংসতা, এই সহিংসতা আমাদেরকে পীড়া দেয়। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনারা তো একে অপরের উপরে দায় চাপাচ্ছেন, জনগণ তো এই সহিংসতায় পিছনে না, একে অপরের উপর দায় আপনি বলতেছেন, এখানে বিরোধী দলের দায়ের মধ্যে দায় সীমাবদ্ধতা আছে, মূল দায়িত্বটা কিন্তু সরকারের। আমরা কিন্তু এই সরকারকে আমরা আপনার বক্তৃতার ভাষা অবৈধ বলতে পারি, আমরা অনৈতিক বলতে পারি, কিন্তু বাস্তব হলো যে একটি সরকার। এই যে বার্ন ইউনিটের কান্না, এটা কি রাজনীতিবিদদের হৃদয়ে নাড়া দেয় না? আমি বলতে বার্ন ইউনিটের কান্না না, আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। এখানে রংপুরে যে সহিংসতার মধ্যে রহিম বাদশা নামে একজন নিহত হয়েছেন, তার 2টি শিশুপুত্র, একটা লিমন আর একটা রিমানা কি জানি নাম। এই লিমনের কান্নাটা আমার হৃদয়কে ছুঁয়ে গেছে এবং আমি একজন রাজনীতিবিদ হিসাবে এটা অস্বীকার করতে পারি না। সেই রহিম বাদশা ঢাকায় আসছিল বাসে করে, তার মাকে নিয়ে, মার কাজ হলো যে চানাচুর এবং বাদাম ভাজি করে দেবে, সে বিক্রি করবে। কি নির্মম মর্মান্তিক মৃত্যু, প্রতিটি মৃত্যুই নির্মম এবং মর্মান্তিক। আমরা এই মৃত্যু চাই না, এই মৃত্যুর উপর সেক্ষেত্রে সরকারকে উদ্যোগ নিতে হবে। আমরা কিন্তু আজকেই সরকারের পদত্যাগ চাই না, আমরা আগামীকালকে নির্বাচন চাই না, আমরা একটা সমাবেশ সমাবেশের মাধ্যমে আমরা সরকার উৎখাত করা আর কোনো। আমি আবার আসবো আপনার কাছে, একজন দর্শক আছেন সম্ভবত আমাদের সঙ্গে। জি দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আমি দিনাজপুর থেকে সুশীল বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে ওই আওয়ামী লীগ এবং বিএনপির যে 2 নেতা আছে এখানে বসে, তাদের কাছে বাংলাদেশের এখন যে সরকার, সেটা কি শুধু আওয়ামী লীগের সরকার না জনগণের সরকার? এবং বিএনপি নেতার কাছে আমার প্রশ্ন, আপনারা কি শুধু আওয়ামী লীগের বিএনপি নেতৃত্ব দেন না জনগণকে সঙ্গে নিয়ে তাদের নেতৃত্ব দেন? জি আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থাকুন আপনি আমাদের সঙ্গে। এই যে দর্শকের যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর জানবো। আর যে প্রশ্নটি করছিলাম যে 5 জানুয়ারির আগে এক রকমের কথা, পরবর্তীতে অবস্থানের পরিবর্তন এবং তার প্রেক্ষিতেই সংকটের সূচনা কিনা, বিএনপির পক্ষ থেকে যে অভিযোগটি সবসময় করা হচ্ছে, এই প্রশ্নের উত্তর জানতে চাইবো নজরুল ইসলাম বাবু আপনার কাছ থেকে। তার আগে আমি একটা বিরতিতে যাবো, বিরতি থেকে ফিরে এসে আপনার প্রশ্নের উত্তর জানবো। জি দর্শক, নিটল টাটা ডেমোক্রেসিতে থাকুন আমাদের সঙ্গে। আমরা ফিরবো ছোট্ট একটা বিরতির পর।
বিরতির পর প্রিয় দর্শক, লিটল টাটা ডেমোক্রেসি অনুষ্ঠানে আবারও স্বাগত। আমরা কথা বলছি হরতাল, অবরোধ, সহিংসতা এবং জনগণের প্রসঙ্গ নিয়ে। বিরতির আগে প্রশ্ন ছিল, একজন দর্শকের প্রশ্ন ছিল নজরুল ইসলাম বাবু আপনার কাছে, সরকার কি শুধু আওয়ামী লীগের না জনগণেরও, এটি একটি প্রশ্ন। আর আমার প্রশ্ন ছিল যে জায়গাটিতে যে সংকটের সূচনার 5 জানুয়ারির আগের যে বাধ্যবাধকতার নির্বাচন, পরবর্তীতে নির্বাচনের পরে সরকারের সেই অবস্থান থেকে সরে আসা, দুটি প্রসঙ্গ নিয়ে আপনার কাছ থেকে। আমার দর্শক বন্ধু যে প্রশ্ন করেছেন, সরকারের ভূমিকায় প্রতীয়মান হয় যে সরকার হলো জনগণের, এবং আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের সরকার সবসময় জনগণের সরকার হিসাবেই এদেশে স্থান করে নিয়েছেন। কারণ জনগণের ভোট নিয়েই এই সরকার বারবার নির্বাচিত হয়েছেন, এবং জনগণের ভোটের অধিকার বাস্তবায়নের জন্যই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা 5 জানুয়ারির পরেও বলা যায় এই কথা। আন্দোলন সংগ্রামের জবনিকার মধ্য দিয়ে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন। যে বারবার সংকট উত্তরণ করেছেন তিনি হলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, মাননীয় আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি কিন্তু এই স্বৈরাচার পতনের আন্দোলনে সেদিন সংকট উত্তরণের পথ দেখিয়েছিলেন। এই 3 জোটের রূপরেখার রূপায়ণ করেছিলেন তিনি। সেদিন এই 3 জোটের রূপরেখার উপর নির্বাচনের মধ্যে দিয়ে পরপর নির্বাচন হয়েছে। যখন এই 3 জোটের রূপরেখাকে কলঙ্কিত করে, তত্ত্বাবধায়ক সরকারকে কলঙ্কিত করে এদেশে 111-এর সৃষ্টি হয়েছে, তখন সেই সংকট থেকে বের হওয়ার জন্য সংবিধান, রাষ্ট্র এবং আজকের আমাদের মহামান্য হাইকোর্ট বিবেচনা করে একটি রায় দিয়েছেন। সেই রায় বাস্তবায়ন করে বাংলাদেশে সংবিধান অনুযায়ী একটি নির্বাচন হয়েছে, আমরা মোটামুটি ভাবে ছিল। এবং সেখানে যদি বিএনপি সেদিন অংশগ্রহণ করতেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন যতটুকু শক্তিশালী হওয়া দরকার এবং তারা যেভাবে চেয়েছিলেন সেইভাবেই কিন্তু সরকার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু সেদিন যারা কর্ণপাত করেনি তাদেরকেই আমি আজকের এই সংকটের সকল দায় দায়িত্ব দিতে চাই। এই সংকট থেকে উত্তরণের জন্য এখন একটি পথ রয়েছে। 5 জানুয়ারির আগের অবস্থান কথা, পরবর্তী অবস্থান পরিবর্তনের কথা যেটা বলা হয়। আপনি যে কথাটা বলছেন যে 5 জানুয়ারির আগে, 5 জানুয়ারির কোনো কথাই তো তারা আমাদের রক্ষা করেননি। তারা সেদিন মানুষ হত্যা, ভোট কেন্দ্র, আগের কথা সরকারকে রক্ষা করাটা খুব জরুরি না। সরকার তো বারবারই বলেছেন আপনারা আসুন, নির্বাচনে অংশগ্রহণ করুন, পরবর্তীতে আলাপ আলোচনা করে আমরা সুদূর পথ পাড়ি দিতে পারবো। কিন্তু সেদিন যারা কোনো কর্ণপাতই করেনি, যারা নির্বাচন ঠেকাতে পারেনি, যারা এই কূটনৈতিকদের চিন্তা চেতনা নিয়ে সেদিন বাংলাদেশের মানুষকে গোলাপানিতে মাছ শিকারের জায়গায় নিয়ে গিয়েছিল, সেই জায়গা থেকে পাড়ি দিয়ে কিন্তু বাংলাদেশ গণতন্ত্রমুখী বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের রাষ্ট্র পরিণত হচ্ছে বাংলাদেশ। সারা পৃথিবীর মানুষ বাংলাদেশকে নিয়ে প্রশংসা করছে। সেই মুহূর্তে আজকে যারা মিথ্যা বিবৃতি দেন, যারা মানুষ হত্যা করেন, যারা দলবাজি করার কথা বলেন, যেই দলের প্রধানের কথা দলের একজন কর্মী শোনেন না, তাদের সাথে সংলাপ খুব বেশি জরুরি এই বাংলাদেশ সরকার এটা মনে করে না। আমরা বুঝি, আমরা জানি জনগণের কল্যাণেই সরকার, জনগণের কল্যাণের স্বার্থে আমরা তো সব সময় আমাদের এখন একটি সংকট তো আছে, অবরোধ। হ্যাঁ, সরকারের কাছে এই সংকট, যদি আলোচনা না হয় তাহলে যারা আজকে হরতাল অবরোধের ডাক দিচ্ছেন, ওনারা জানেন যে জনগণ এই হরতাল অবরোধ মানছেন না। ওনারা এই পথ থেকে সরে এসে সরকারের সাথে কথা বলার সুযোগ রয়েছে। সরকারের সাথে কথা বলবেন, এর জন্য দিন তারিখের কোনো প্রয়োজন নেই। সরকারের সাথে কথা বলার জন্য সংকট থাকলে সংকট নিয়ে কথা বলবেন সরকারের সাথে। এখন যারা হরতাল অবরোধ করছে, আন্দোলন করছেন, কথা তারা সরকারের সাথে চাইলে বলতে পারেন, সেটা বলছেন? অবশ্যই বলতে পারেন, সরকার তো জনগণের জন্য। জি, আমি একটু এবাদুর রহমান আপনার কাছে আসি। এই যে আলোচনাটি করলেন, আগে আমাদের একটি দায়িত্ব রয়ে গেছে। সুশীল বাবু দিনাজপুর থেকে যে প্রশ্নটা করেছিলেন আন্দোলনের সঙ্গে, কি আন্দোলনের কথা, কি শুধু বিএনপির আন্দোলন না জনগণের বিষয় আছে? এটি অবশ্যই জনগণের আন্দোলন। সুশীল বাবু নিশ্চয়ই 5ই জানুয়ারি যে কথিত নির্বাচনে আমার ভাই দাবি করতেছেন বারবার যে সরকার নির্বাচিত হয়েছে, দুর্ভাগ্যজনক ভাবে এগুলো চর্বিত চর্ব। আমি জিজ্ঞেস করি আপনাকে, চর্বিত নির্বাচনটা আপনি কেন বলেন? আপনি কি নির্বাচনে অংশগ্রহণ করেছেন? অবশ্যই নির্বাচন আমি বলবো না, আমার কথা আপনি শুনতে হবে। আওয়ামী লীগের চরিত্র, সেই জন্য আপনাদের বিচার হবে। কথা শুনি, আবার আমি আপনার কাছে আসবো এই প্রশ্নগুলো জবাব দেওয়ার জন্য। এটা আপনি দিবেন, কিন্তু আমাকে কথা বলতে আমার মতো করে বলতে। এইভাবে কথা বললে তো কথা বলা যাবে না। না, আপনি যদি মনে করেন আমার কথা সহ্য করতে পারেন না, আপনি যদি গোলাম আজমের কথা বলেন,
আমরা এই শুনেন, গোলাম আজমের কাছে প্রজন্মের মানুষ আমরা এটা জাস্টিস সহ্য বদরুল করব না। হায়দার চৌধুরীকে Please, প্রার্থী করে আপনার নেত্রী আমার কাছে কথা শুনেন। আমার নেত্রী নিয়ে কথা বলার না, আগে আপনার নেত্রী বিবেচনা বোধ থেকে কথা বলবেন। না না, আপনার নেত্রী আমার নেত্রী ছিলেন 91 সালের পার্লামেন্টে, তখন বদরুল হায়দার চৌধুরীর পক্ষে বলেন আপনি। গোলাম আজম সাহেবের কাছে গিয়ে ভোট ভিক্ষা করেছিলেন। এগুলি তো আপনাদের কত নাটক আমরা দেখেছি এদেশে। এটা আমাদের নাটক না। অ্যাডভোকেট এবাদুর রহমান, আমরা যে পোস্টের জায়গাতে ছিলাম সেই জায়গাতে হ্যাঁ, সেই জায়গাতে আসতে হবে আমাকে, এরকম বাধা আমি দিয়ে তো আপনার কাছে আসবো না, আপনি ইসলাম বাবু, যদি কথাটা ঢিলটি বলতে ছুড়েন চাই। পাটকেলটি খেতেই হবে। জি, আপনি বলেন কথা। আপনার আপনি অতীত ইতিহাস পাটকেল দিতে পারবেন না তো? না, না, পাটকেল শুনেন দিলে রে ভাই, জনগণ আমি দেখেন না আপনাদের কি করে? 62 সাল থেকে ছাত্র আন্দোলন করে এখানে এসেছি। এরকম মিথ্যার উপর না, ভর করে মিথ্যার উপর দিয়ে রাজনীতি আসি নাই আমি এই সত্যের মিথ্যার উপর উপর দিয়ে রাজনীতি এসেছি, করেছেন। সত্যের উপর আমরা দিয়ে একটু এসেছি। একজনের কথা শুনে আসি। আমার কথাটা শুনবার যদি ধৈর্য আপনার না থাকে, এই ধরনের কথা আমরা মাত্র শুনতে চাই। 12টি জায়গায় আমার নেত্রী বাংলাদেশে মিটিং করেছেন। এই জনসভার পর গাজীপুরের জনসভাটা আপনারা প্রতিহত করছেন। কেন প্রতিহত করেছি? শুনেন, আপনি আমার কথাটা শুনেন। আপনি প্রত্যেকবার যদি আমরা প্রতিহত না, না, করেছি আপনার কোথায়? এই বুদ্ধি আমাদেরও এককালে ছিল, আপনার বয়সে আমার ছিল। আপনি যদি এখন শুনেন, আপনার আপনি যদি বয়সে আমার এই বঙ্গবন্ধুকে নিয়ে বুদ্ধি কথা ছিল। বলেন তাহলে বাংলার মানুষ আপনাকে কোথাও না, মিটিং করার জায়গা দেবে বঙ্গবন্ধুকে না। নিয়ে কথা বলবো না আমি কেন বলতে যাব? আপনারাই বঙ্গবন্ধুকে ভালো করতেছেন, খারাপ করতেছেন। এটা তো বঙ্গবন্ধু তো আমরা জাতীয় একটু সম্পদ। কথা শুনি, একটা আমার কথা শুনে কথাটা আসি, শুনেন নজরুল রে ইসলাম ভাই। বাবু। কথা বললে আমরা আপনি কোনো তো আলোচনা শুনতে শেষে হবে। পৌঁছাতে পারবো না। এই ধরনের কথা শুনলে তো না, আপনি আমি যদি আপনার এর কাছ থেকে ধরনের জবাব চাইবো। কথা যদি শুনতে না পারেন, জি, সংক্ষেপে তাহলে বলুন সেটি একটু, জি। আপনার সমস্যা, আমার নয়। আপনি প্রথমে আসতে হবে এই কথায় যে সুশীল বাবু যে প্রশ্নটি করেছিলেন যে এটি জনগণের সরকার কিনা, আমি বলছি জনগণের সরকার এটি নয়। 153টি আসনে যেখানে আরো 153 জন লোককে আপনি দামি প্রার্থীও দাঁড় করাইতে পারেন নাই। আমরা তারা করাবো কেন? আপনি পারেন নাই, আপনার দল পারেন নাই, কৌশলগতভাবে আপনি মেজরিটি আগে নিয়ে নিয়েছেন। আচ্ছা, এরপরে এদেশের শতকরা 5 ভাগ লোক ভোট দিয়েছে বলে বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে। পাগলরা বলে। সেটা আপনার ভাষায় হতে পারে, আমার ভাষায় নয়। আজকে আপনার মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা শেষ দিকে আছি, নীতি নির্ধারণ করতে হবে। পাচ্ছি না। পাচ্ছি কার কাছ থেকে? 10 জন কথা বললে 5 রকমের কথা হচ্ছে। আজকে আমার কাছে একটি কথা মনে হচ্ছে যে আজকে এটাকে জাতীয় সংকট মনে করতে হবে। এই জাতীয় সংকট মনে করলে তার থেকে উত্তরণের পথ বের করতে হবে। উত্তরণের পথটা কি সেই গণতন্ত্রের আলোচনা? একটি, সেটি হচ্ছে আলোচনা এবং সমঝোতা। জি, সমঝোতা। আমি একটু এটিও আপনার কাছে আসতে চাই যে সংকট আমাদের আওয়ামী লীগ বিএনপির ভেতরে যে সংকট বা যে সমঝোতাহীন একটি অবস্থা চলছে সেটা এইখানের আলোচনাতেও বোঝা যাচ্ছে। আপনি কি মনে করেন? সংকটের তো আলোচনা বা সমঝোতা একটি ব্যাপার, কিন্তু বাস্তবে তার সম্ভাবনা দেখছেন কিনা? দেখেন, আমি অন্য কোনো পথ আছে শুরু কিনা? করার আগে উইনস্টন চার্চিলের একটা কোট আপনাকে বলতে হবে। উনি বলছিলেন, ইফ উই ওপেন এ কোয়ারেল বিটুইন প্রেজেন্ট এন্ড পাস্ট দেন উই শ্যাল ফাইন্ড দ্যাট উই হ্যাভ লস্ট দ্য ফিউচার। আমাদের আগে কি হলো, 111-এ কি হলো, 90-তে কি হলো, 75-এ কি হলো, এইসব বাদ দিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বাংলাদেশের জনগণকে একটা কিছু উপহার দেওয়ার জন্য রাজনৈতিক দল, বিশেষ করে এখনকার সরকার এবং আপনার বিএনপি আলোচনায় বসতে হবে। মাস্ট আলোচনা করার কোনো রাস্তা নাই। উনারা অবরোধ দিয়ে বসে আছেন, সরকার নড়ছেন না, ক্ষতিগ্রস্ত কে হচ্ছেন? আপনি আজকে আসছেন, গাড়িতে আসছেন না, আপনি কি জানেন সেফলি এখানে আসতে পারবেন? নিশ্চয়ই। আমি কিভাবে যাবো বাসায়? আমি কি সেফ? আমি কি এই পেট্রোল বোম মেরে আপনারা মেরে ফেলতেছেন? সরকার আবার, আমি সরকারের ব্যাপারে দুই একটা কথা বলি। সরকারের মন্ত্রীদেরও কথাবার্তা আমরা পার্সোনালি, আমি একজন রাজনীতিবিদ হিসেবে ওনাদের আরো সমঝোতা হওয়া উচিত। কথাগুলা দলীয় মুখপাত্র বলা উচিত। রাজনীতিতে যখন সংকট শুরু হয় দেশে, তখন উস্কানিমূলক কথাবার্তা কোনো রাজনৈতিক দল দেশের জন্য কাম্য হয় না। নির্বাচন, দেশের সার্বভৌমত্ব, বিচার বিভাগ এন্ড আমাদের মিলিটারি ফোর্সেস এর ব্যাপারে আমরা উই শুড কাম টু দি কনক্লুশন যে লেটস সিট টুগেদার। সব রাজনৈতিক দলের প্রধানরা আসেন, এক টেবিলে বসেন। এখন নির্বাচন নয়, আলোচনা করেন, অবরোধ প্রত্যাহার করেন। সেই আলোচনার কি কোনো সম্ভাবনা আপনি দেখছেন? দেখতে হবে। আমি পজিটিভ ম্যান, অলওয়েজ মনে করি আলোচনা ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। ওনারা সরকার বলতেছে আমাদের কোনো ছাড় দিব না, বিএনপি বলতেছে আমরা ছাড় দিব না, আপনি আমি মরবো, তখন কি হবে জানেন? একদিন সমস্ত দেশের জনগণ রাস্তায় নেমে আন্দোলন করে বলবে আমরা ঘরে ফিরবো না যতক্ষণ না দুনো দল সমালোচনায় না বসবে। আমরা যাবো না, আমরা রাস্তায় এসে আপনারা আমাদেরকে সরান। তখন কি করবেন? তখন কি করবেন? দেখুন, আমি মনে করি যে এটা রাজনৈতিক সংকট। 14 দলের মিটিং এর মধ্যে আলোচনা হয়েছে এবং সেখানে আলোচনা হয়েছে যে বিষয়টি রাজনৈতিক সংকট, রাজনৈতিকভাবে এই সংকটকে মোকাবিলা করতে হবে। অধিকাংশ দল বলেছে যে বিরোধী দলকে একটা স্পেস দিতে হবে, স্পেস না দিলে এখানে গণতন্ত্র ব্যাহত হবে।
একটি রাজনৈতিক দল বলেছে না কোনো স্পেস দেওয়া যাবে না, বুকে গুলি করতে হবে। একটা কথা, আপনি সরকারকে স্পেস বুঝতে নিয়ে হবে, আবার ধ্বংসাত্মক কার্যকলাপ করতে সরকারকে পারবেন না। বুঝতে হবে যারা বলছে যে গুলি করতে হবে বুকের মধ্যে, তারা কিন্তু সরকারের শরীর নয়, এরা সরকারের মধ্যে সিন্দাবাদের ভূতের মতো চেপে ধরে সরকারকে বিপদে পরিচালনা করতে চায়। বিএনপির আমলে আমরা অনেককে দেখেছি, অনেক সুবিধাভোগী নেতৃত্ব দেখেছি, অনেক সুবিধা নিয়েছে, কিন্তু আজকে বিএনপির সংকটে ওই নেতাদেরকে আমরা আজকে পাই না। তারা কিন্তু দেশে বিদেশে প্রমোদ ভ্রমণে ব্যস্ত। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, সরকারকে গণতন্ত্রের পথে চলতে হবে। গণতন্ত্রের পথে আবর্জনা ট্রাক, ময়লার ট্রাক, ইটের ট্রাক, বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ করা যাবে। সরকার যদি না চলে তাহলে আমি আপনাকে বলছি, অবরুদ্ধ যদি করেন তাহলে গণতন্ত্র হোঁচট খাবে, এবং গণতন্ত্র হোঁচট খালে সেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে রাজনীতিবিদরা, এবং সেক্ষেত্রে রাজনীতিবিদদের প্রতি জনগণের আর কোনো সহানুভূতি থাকবে না। এক্ষেত্রে আমি বলি যে সরকারকে উদ্যোগ নিতে হবে একটি আলোচনার জন্য। সরকার যদি কোনো কারণে, সরকার তো মনে করছে না যে আলোচনার দরকার, আমি আপনাকে বলি আলোচনা ছাড়া এই সংকটের সমাধান হবে না। সরকার যদি আলোচনা করতে ব্যর্থ হয় বা সরকার যদি উদ্যোগ না নেয়, তাহলে আমাদের দাবি থাকবে, আমাদের দলের পক্ষ থেকে আমরা দাবি করব মহামান্য রাষ্ট্রপতি একটা উদ্যোগ গ্রহণ করে সকল নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে এই সংকট সমাধানের জন্য আলোচনা করব। রাষ্ট্রপতিও যদি উদ্যোগ না নেন সেই ক্ষেত্রে কি করবেন? যদি রাষ্ট্রপতি উদ্যোগ না নেন, আমরা প্রত্যেকেই মনে করছি যে তাহলে একটা ভয়ঙ্কর একটা দিন আসছে। আমি ওই দিনকে ভয়ঙ্কর বলবো না দেশের জন্য, আমি ওই দিনকে ভয়ঙ্কর বলবো রাজনীতিবিদদের জন্য। রাজনীতিবিদ, আমার একটা প্রশ্ন এখানে, যে ধরেন এই যে আগুনে মানুষ মরছে, পেট্রোল বোমায় মানুষ পুড়ে যাচ্ছে, আপনি যেটা বলছেন যে সরকার এখানে ব্যর্থ, দায়িত্ব পালন করতে পারছে না। আমরা সংবাদকর্মী হিসেবে যেটা জানি যে সরকার আরো কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে। সরকার এক ধরনের যারা এই কাজগুলো করবে তাদের বিরুদ্ধে কঠোর হবে। সেই কঠোর ব্যবস্থা নিতে গেলে এক ধরনের ধর পাকড়, দমন পীড়ন চলবে। তো তখনও কি আপনারা বলবেন যে সরকার দমন পীড়ন করছে, না তখনও বলবেন যে সরকার ঠিক কাজ করছে? দেখুন, কখনোই কিন্তু দমন পীড়ন দিয়ে একটা গণতান্ত্রিক আন্দোলন অথবা জনগণের আন্দোলনকে রুদ্ধ করা যায় না। যারা পেট্রোল বোমা মারছে তাদেরকে দমন করতে হবে না? পেট্রোল বোমা যারা মারছে, এটা তো আমরা তো একদম মানে, তাকে যদি সরকার ধরতে যায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তাকে ধরতে যায়, সেটাকে কি দমন পীড়ন বলা হবে কিনা? না, আইন শৃঙ্খলা, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি দেখে যে একজন পেট্রোল বোমা মারছে, তাকে যদি ধরে, সেখানে তো কোনো রাজনৈতিক নেতৃত্ব তার পক্ষে দাঁড়াবে না। আমি আবারও বলছি, যারা পেট্রোল বোমা মেরে জনগণকে হত্যা করছে এরা কিন্তু দুষ্কৃতিকারী। এখন আপনাকে চিন্তা করতে হবে যে কারা করছে। এখানে খন্দকার মাহবুব হোসেনের বাড়িতে কারা বোমা মারছে, মঈন খানের বাড়িতে কারা গুলি করছেন, আইনমন্ত্রীর বাড়িতে কারা গুলি করছেন, রিয়াজ রহমানের আমরা কারা হামলা করছেন। এই যে আপনি যে কথাগুলো বললেন, না আপনি যে কথাগুলো বললেন, আপনার কথাই কিন্তু আসলো না যে ডক্টর গওহর রিজভীর বাড়ির সামনে কে বোমা মারছে। আমি সেটা আমি গওহর রিজভীর বাড়ির সামনেও কারা বোমা মারছে কথাটা আসতে হবে। এই আশার মধ্যে দিয়ে আমি বলতেছি, এখানে রাজনীতির জন্য একটা অশনি সংকেত, রাজনীতিবিদের জন্য অশনি সংকেত। রাজনীতিবিদরা যদি এটা উপলব্ধি না করে, 111 আমরা দেখেছি, তারা বলেছে স্ট্রেচারে শুয়ে আমাদের এমন একটা শিক্ষা হয়েছে, আমাদের আগামী দিনে শিক্ষা আমাদের চলার পথে শিক্ষা নেয় নাই। আমি যদি বলি, আমি একটু ভিন্নভাবে বলতে চাই। মানে এখন উত্তরণের পত্রিকায় নাজমুল হুদার 25 দল, 26 দল, এরকম 26 দল 20 দল, ওদের কার কথা বলবো? কে রাজনীতিবিদ? আমি নিবন্ধিত রাজনৈতিক কথা বলেছি ভাই। আমি কার কথা, কাকে রাজনীতিবিদ বলবো? বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব যারা দিচ্ছেন, তারা নিশ্চয়ই রাজনীতি করে আসছেন, ওনারা ভালোই বুঝেন, ওনারা ভালোভাবেই দেশ চালানোর চেষ্টা করছেন। কিন্তু যারা রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরে গেলেন, ভালোভাবে চলছে কিনা সেই ব্যবস্থা, বিধি ব্যবস্থা গ্রহণ করতে বাধা বিপত্তিটা কোথায়, সেই বিষয়ে একটু আলোচনা করতে চাই। দেশ যখন এগিয়ে যায়, তখনই আরেকটা দল তাদের দাবি নিয়ে কথা বলতে পারে, অস্বাভাবিক নয়। কিন্তু সেই দাবি সরকার কেন টাইম দিয়ে করতে হবে? যার সমস্যা তারা কথা বলবেন, সেই দরজা তো সবসময় আলোচনার দরজা খোলা। ওনারা তো সেই বিষয়ে কোনোদিন কথা বলেননি। ওনারা আলোচনার কথা বলে, হরতাল অবরোধের কথা বলে যে ঘটনা ঘটিয়েছেন, এগুলি জনগণ নিশ্চয়ই উপলব্ধি করছে। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই, একটি মাত্র সংকট উত্তরণের পথ, এরকম 20 দল 26 দলের নেতাদের সবার দাবি, আর সবাই যদি আমরা রাজনীতিবিদ হয়ে যাই, তাহলে সাংবাদিকদের কথা থাকবে কোথায়? তাহলে দেশের জনগণের কথা থাকবে কোথায়? আজকে যেন সবাই রাজনীতিবিদ হয়ে গিয়েছে। এই রাজনীতিবিদের সংখ্যা কমিয়ে জনগণের ভালোবাসার প্রতীক হিসাবে যারা কাজ করবেন, তাদের পাশে সবাইকে দাঁড়াতে হবে। এখন এখানে আরেকটি প্রশ্ন থাকছে আপনার উত্তরটা নেওয়ার জন্য। যারা আন্দোলন করছেন, তারা অবরোধ দিয়েছেন, হরতাল দিচ্ছেন, এখন অবরোধে কি হচ্ছে, কতটুকু যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, সেই চিত্রটা মোটামুটি আমাদের জানা আছে। এখন তারা যদি তাদের অবস্থান থেকে না সরেন, এই অবরোধ যদি চলতে থাকে, তারা বলছেন যে চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত, আপনারাও বলছেন যে এদের সঙ্গে আলাদা করে আলোচনার কোনো দরকার নাই, তাহলে জনগণ যাবে কোথায়? আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই
যে অবরোধ কর্মসূচি যারা দিয়েছেন, ওনারা কি ভাবছেন না যে অবরোধ কতটুকু সফল হয়েছে? অবরোধ কি আপনি মনে করছেন যে সফল হচ্ছে না? আমি মনে করি যে এই ধরনের অবরোধ ডাকার মধ্যে দিয়ে প্রমাণ হয় জনগণ এই ধরনের অবরোধ চায় না। ঢাকার সঙ্গে দূরপাল্লার বাস কমপক্ষে 50% বাস চলছে না গত 11 দিন 12 দিন ধরে। আপনি বাসে আগুন দেবেন না, বাসে পেট্রোল কি বোমা কারণে সেটা আলাদা ব্যাপার, কিন্তু চলছে না তো। না, চলছে না। তো এই ধরনের অপকর্ম যারা করেন তারা কি এই রাষ্ট্রবিরোধী কাজ করছেন না? তারা কি জনগণের, সেটা তো ধরার দায়িত্ব নিশ্চয়ই সরকারের। তারা কি জনগণের বিপক্ষে কাজ করছেন না? তারা কি রাষ্ট্রের ক্ষতি করছেন না? নিশ্চয়ই সরকার খতিয়ে দেখে সেই বিধি ব্যবস্থা গ্রহণ করবে, তখনই দেশ সঠিকভাবে পরিচালিত হবে। সেই সুযোগটা অন্তত পক্ষে দিতে হবে। কারণ কি, ওনারা ভাবছেন যারা অবরোধ করছেন, যারা বোমা মারছেন, যারা পেট্রোল বোমা মারছেন, ওনারা ভাবছেন এই কাজগুলি করে সরকারকে থামিয়ে দেওয়া হবে, যেমন সরকারকে থমকিয়ে দেওয়া হবে। এটিএম তাজ একটি পরিসংখ্যান বলছেন যে কত হাজার কোটি টাকা, 22,000 কোটি টাকা ক্ষতি হয়েছে। এটা সত্যি কথা, আপনি জানেন। কিন্তু এই ধরনের ক্ষতি যারা করতে চায় তারা রাষ্ট্রের নেতৃত্বে নিতে চায় কিভাবে? আর আমি অতীতের আন্দোলনের কথা যদি আমি আপনাকে বলি, আপনি জানেন, আপনিও যথেষ্ট ভূমিকা রেখেছেন দেশের স্বৈরাচার পতনে, দেশের সংকট উত্তরণে। আপনাদের ভূমিকা অসামান্য। কিন্তু আমি আপনাকে বলতে চাই যে সচিবালয়ের দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে, এটা কিন্তু সত্যি, কিন্তু জনগণ ছাড়া কি দেওয়া হয়েছে? নিশ্চয়ই নয়, জনগণই তো ভেঙেছে। তো জনগণের কথা আমরা বলতে চাই। জনগণ যদি মনে করেন এই সরকার যথাযথ নয়, এই সরকার ব্যর্থ, এই সরকার থাকতে দেওয়া যায় না, তাহলে জনগণ তো রাজপথে নেমে এসে সংকটের কথা বলতেন, তো বলেন না। যারা সংকটের কথা বলেন ওনাদের খুব দরকার সরকারের সাথে সংলাপের, তাহলে ওনারা এজেন্ডা দিয়ে সরকারের সাথে কথা বলুক, নিশ্চয়ই সরকার তার জবাব দেবে আমি মনে করি। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে শেষ করতে হবে। আমি আমার এমপি সাহেবের কিছু কথার সাথে রিফার আছে আমার। রাজনৈতিকভাবে একটু জবাব দিতে হবে। আচ্ছা, রাজনৈতিকভাবে আমরা আসছি আমি আপনার কাছে। রাজনৈতিকভাবে আমরা দেউলিয়া হয়ে গেছি, সব রাজনৈতিক দল। দেশের স্বার্থের উপরে যখন আপনার দলের স্বার্থ নিয়ে আসবেন, আপনি দেউলিয়া হয়ে যাবেন। না না, আপনার এখন যে প্রবলেম চলতেছে, আপনারা যদি সলিউশন না নিয়ে আসেন, গভর্নমেন্ট বলতেছেন আমরা সলিউশন করব না, আমরা সংলাপে যাব না, বিএনপি বলতেছে আমরা অবরোধ চলবো, বাকিরা খেয়ে যাবে? জনগণ কোথায় যাবে? ইন্ডাস্ট্রি কোথায় যাবে? দেশ কোথায় যাবে? 2 দিন পরে একটা অকার্যকর রাষ্ট্র হতে পরিণত হয়ে যাবে। আমাদের সংকট সমাধান না হয়, আমাদের সংকট সমাধানের জন্য উদ্যোগ নিতে হবে। বাবু ভাই, বিএনপি কেও কিন্তু এই যে আপনারা সেদিন বললেন স্বৈরাচার এখন সবার নামে জড়িয়ে গেছে, 75 জন্য বিএনপি শেষ করে বলি, আপনাদের বাবু ভাইরে বলছি, এখন তারা বলতেছে ওনাদের স্বৈরাচার, 111 জন্য বিএনপি কে স্বৈরাচার। ধন্যবাদ আপনাকে। এখন কারে জনগণ দিতে হবে? কে অ্যাডভোকেট এবাদুর রহমান, আপনি জবাব দিতে চাচ্ছিলেন, 2 মিনিটের মধ্যে বলতে হবে। একেবারে সংক্ষেপ জবাব। প্রথম কথা হচ্ছে যে আজকের যে সরকারের মনোভাব, সরকারের দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের মনোভাব, এই মনোভাবের কোনো ব্যতিক্রম আজকে আমরা এখানেও পাচ্ছি না। যে প্রথম কথা হচ্ছে যে আমাকে রাস্তায় বেরোতে দিবেন না, আমার সংবিধানের 36 অনুচ্ছেদে আমার যে চিন্তার কথা আছে, সংগঠনের কথা আছে, সমাবেশের কথা আছে, 36, 37, 38, এগুলো আপনি কার্যকর করতে দিবেন না। আপনি সমস্ত কিছুকে বালুর ট্রাক দিয়ে গণতন্ত্র, সেলিম সাহেব যে বলছে ইটের ট্রাক দিয়ে গণতন্ত্র আজকে প্রতিরোধ করতে চাচ্ছেন, আজকে গরম পানি দিয়ে আজকে পিপার স্প্রে করে। ইসলাম বাবু কিন্তু একটি কথা বলছেন যে চাইলে আপনারা আলোচনা করতে পারেন সরকারের সঙ্গে। তিনি আজকে তার চেয়ে সিনিয়র 4 জন দায়িত্বশীল নেতার কথা আছে আজকের আপনাদের টেলিভিশন খবরে। আমাদের সুনামগঞ্জের সুরজিৎ সেনগুপ্ত সংক্ষেপে কি বলছেন, আজকের হাসান মাহমুদ কি বলছেন, মাহবুবুল হানিফ সাহেব। হ্যাঁ, এটা সরকারের কোনো এজেন্ডা না। আপনার যদি আপনার দলকে, আপনি যদি এইভাবে দলকে খণ্ডবিখণ্ড নেতৃত্বে রাখেন, আজকে হানিফ সাহেব যে ভাষা প্রয়োগ করেছেন আমাদের নেত্রী, একেবারে শেষ বক্তব্য, এখন এখানে আমি এগুলো অবরোধ কি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত অবরুদ্ধ রাখছেন আমার নেত্রীকে অবরুদ্ধ করেন, সাধারণ জনমানুষ হত্যাকাণ্ডের শিকার হতে থাকবে, মানুষকে অবরোধ মুক্ত করেন, মানুষের অধিকারকে অবরোধ মুক্ত করেন, মানুষকে তার কথা বলার সুযোগ দেন। এবং তার জন্যই একবারে মুখ্যম জিনিস হচ্ছে, আমার কথা নয়, আজকের জাতীয় পর্যায়ের সকল বুদ্ধিজীবীদের কথা, সকল শিক্ষক, সাংবাদিক সকলের মত হচ্ছে যে প্রধান 2টি দলকে বসে
আলোচনা করতে হয়। এই আলোচনার সুযোগে আজকে কেন আপনাদের গায়ে জ্বালা লাগে? আজকে আমাদের 20 দলের পক্ষ থেকে রুহুল কবির রিজভী স্টেটমেন্ট দিয়েছেন যে সরকারকে কার্যকর সংলাপের উদ্যোগ গ্রহণ করতে হবে। আমি মনে করি দেশটি একটি সংকটে, সরকারকে দায়িত্বশীল হয়ে একটি সংলাপের উদ্যোগ নিতে হবে। সেটা না করলে কি অবরোধ চলতে থাকবে এবং জনমানুষ হত্যাকাণ্ডের শিকার হতে থাকবে কিনা? আপনি যদি আপনার দাবি, সব বিরোধী দল একটা দাবি করেছে সংলাপে, বিরোধী দল সরকারের পদত্যাগ চাচ্ছে না, বিপ্লব কিন্তু জনগণ তো কোনো অন্যায় করেনি। না, জনগণ অন্যায় করে না, কিন্তু এই দায়িত্ব তো সরকার। আপনি কি আপনার একটা সংলাপ চাওয়াটা এই আন্দোলনের মধ্যে, তাহলে জনগণকে মারা যেতে হবে কেন? না, জনগণকে কে মারছে? জনগণের জানমাল নিরাপত্তা রক্ষার দায়িত্ব তো সরকারের। আমরা সরকারের বিভিন্ন বাহিনীকেও তো আমরা রাজস্ব ব্যয় দিয়ে তাদেরকে আমরা লালন পালন করছি, তাদেরই দায়িত্ব নিতে হবে। সর্বোপরি আমি বলি বিবেকবান রাজনীতিবিদদেরকে, যারা বিবেক দ্বারা পরিচালিত, দলের ঊর্ধ্বে উঠে আজকে দেশের সংকটকে দায়িত্বশীল আচরণ করতে হবে, অন্যথায় এই সংকট সমাধান হবে না। 1 মিনিট, একেবারে 1 মিনিট। আপনি আমাকে 1 মিনিট বলে দিয়ে দিন 40 সেকেন্ড। না, 1.5 মিনিট গেছে তখন, 1 মিনিটের জায়গায় এই যে 30 আমি সেকেন্ড চলে গেল। এবং আমার দল এবং আমার নেতা, যেটা আমরা আগামীকালকে একটা সমাবেশ করতেছি শান্তির জন্য, আমাদের মেসেজটা হলো যে এই সমাধানের জন্য উত্তরণের পথ সরকার। আপনারা অনুমতি পেয়েছেন? আমরা শান্তির জন্য যে সমাবেশ করি পার্টির অফিসের সামনে, কোনো মহা সমাবেশ নিচ্ছি না। সরকার মেট্রোপলিটন পুলিশ দেবে না কেন? আমরা তো হিংসাত্মক কার্যকলাপে যাব না, আমরা একটা শান্তির জন্য দিচ্ছি, মেসেজ দিচ্ছি। এখন যদি এই নির্বাচনই হোক আর দেশের সহিংসতা উত্তরণের জন্য মাস সরকার এবং আপনার বিএনপি কে বসতে হবে। বিএনপি কে সবাই বলছে যে বিএনপি কে এবং আওয়ামী লীগকে বসতে হবে। নজরুল ইসলাম বাবু, আপনি বলছেন যে বিএনপি চাইলেই সরকারের সঙ্গে আলোচনা করতে পারে। সরকার তো সবসময় এই প্রক্রিয়া থেকে আপনি মনে করছেন যে সমস্যার সমাধান হয়ে যাবে? আমি মনে করি যে আসলে বিএনপি কি চান, ওনারা কি সংলাপ করতে চান? সংলাপ সংবিধানের বাইরে কিছু নয়। যিনি সংবিধানকে ডাস্টবিনে ছুঁড়ে মারতে চান, তিনি আসলে কি সংলাপ করবেন? আপনি একজন সরকার দলীয় সংসদ সদস্য, আপনি কি মনে করছেন যে এই যে অবরোধ চলছে, হরতাল মাঝে মধ্যে চলছে এবং সরকার বলছে যে আমরা প্রতিরোধ করব বা যারা এগুলো করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব, এই অবরোধের মধ্যে পেট্রোল বোমার আঘাতে বা অন্য যে কোনো ভাবে কতদিন জনগণকে থাকতে হবে? আপনি কি বলতে পারেন যে কত অল্প সময়ের মধ্যে একটা সমাধানের জায়গায় পৌঁছতে পারবো? যতদিন পর্যন্ত এই দুষ্কৃতিকারীরা থাকবে ততদিন পর্যন্ত এগুলি হবে। আপনারা কি সুতরাং এই দুষ্কৃতিকারী এবং সংকট যারা ডেকে আনেন তাদের মোকাবেলা করার জন্য সরকারের কাছে আমার আহ্বান থাকবে। সেটা আপনি কতটুকু আশাবাদী যে সেটা সরকার সরকারের কাছ করতে থেকে পারবে? আমি শতভাগ আশা করি। সরকার যদি এই কর্মকাণ্ড থেকে মুক্ত করতে না পারেন দেশকে, তখন আমি বলবো সরকার ব্যর্থ। জি, নজরুল ইসলাম বাবু, এটি আজকে আর সময় থাকবে না, আজকে আর কথা বলা। শুধু একটি কথাই আমি আমার ভাইয়ের ইয়েতে বলতে চাচ্ছি যে উনি যেভাবে বলতেছেন যে শুধু সরকার এটাকে প্রতিরোধী করবে, তাহলে উনি সংকটটাকে জিয়ে রাখতে চান। আমি জিজ্ঞেস করি কিসের সংকট? আপনি আজকে আর সেই আলোচনার সুযোগ নেই। নজরুল ইসলাম বাবু, এটি ইউতাজ রহমান, এবাদুর রহমান চৌধুরী, আপনি কাকে অবরোধ করে সাদত হোসেন সেলিম, তিনবারের প্রধানমন্ত্রী, ধন্যবাদ আপনাদের সবাইকে। শুনেন, বিনা ভোটের এমপি। ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন নিউট্রাল টাটা ডেমোক্রেসি। আমরা এই ধরনের অনুষ্ঠানগুলো থেকে একটি জায়গাতে পৌঁছতে চাই, যে জায়গাটিতে একটি সমঝোতামূলক অবস্থা তৈরি হবে। কিন্তু আমরা গত কিছুদিন ধরেই দেখছি জাতীয় রাজনীতিতে যে সংকট চলছে, সেই সংকটের ছায়া এখানে যারা আলোচনা করছেন তাদের ভেতরেও পড়ছে। একমত হতে পারছি না, একই সঙ্গে আমরা অনেকে কথা বলার চেষ্টা করছি। জাতীয় রাজনীতিতে যে সংকট আছে এবং এই সংকটটি সম্ভবত আরো অনেক দিন পর্যন্ত থাকবে এবং তারই ইঙ্গিত হয়তো আমরা আমাদের রাজনীতিতে পাচ্ছি, এই অনুষ্ঠানগুলোতেও পাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে থেকে দেখলেন নিউট্রাল টাটা ডেমোক্রেসি। আজকের মতো বিদায় নিচ্ছি।